2024 সালে বাংলাদেশ সর্বমোট 24টা টি-20 ম্যাচ খেলেছে, যেখান থেকে জয় পেয়েছে 12টাতে, হেরেছে সমান সংখ্যক 12টা টি-20 ম্যাচে। অন্যদিকে ওয়ানডে খেলেছে 9টা। বুঝতেই পারতেছেন বাংলাদেশের সব থেকে শক্তির জায়গা হচ্ছে ওয়ানডে। সেই ওয়ানডেটাই কিন্তু বাংলাদেশ 2024 সালে খুবই কম খেলার সুযোগ পেয়েছে। মাত্র 3টা ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ এবং হেরেছে 6টা ম্যাচে। 2024 সালটা ছিল ইন এ সেন্স আপনি বলতে পারেন বাংলাদেশের টেস্ট খেলার বছর, বিকজ এবছর বাংলাদেশ কিন্তু 5টা সিরিজ মিলায় সর্বমোট 10টা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, যেটা বাংলাদেশ খুব একটা পায় না সত্য কথা বলতে প্রায়শই। যদিও সেই 10টা টেস্ট থেকে বাংলাদেশ মাত্র জিততে পেরেছে মাত্র 3টা টেস্ট, হেরে গেছে 7টা টেস্ট। সব মিলায় বাংলাদেশ 2024 সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছে 43টা, যেখান থেকে জয় পেয়েছে 18টাতে, হেরেছে 25টাতে। শতকরা হিসাবে সফলতার হার 41 পয়েন্ট সামথিং। ওভারঅল 2024 সালে বাংলাদেশের ক্রিকেট। আমরা যদি একটু শুরুতে ফিরে যাই, বিপিএল দিয়ে বাংলাদেশের মূলত যাত্রাটা শুরু হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের বলতেই পারেন জানুয়ারি ফেব্রুয়ারিতে। এরপর কিন্তু মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পিটাপিটি একটা পূর্ণাঙ্গ সিরিজ ছিল বাংলাদেশ জাতীয় দলের, এবং সেখানে প্রথমে টি-20 দিয়ে শুরু হয়েছিল, যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 টি-20 সিরিজ হেরে যায়। কিন্তু এরপরে ওয়ানডে সিরিজে বাংলাদেশ 2-1 জিতে যায়, এবং এরপরে ছিল 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ, এবং ওখানে কিন্তু বাংলাদেশ খুবই অপ্রত্যাশিত বাজে একটা পারফরমেন্স করে বসে, যেখানে টি-20তে বাংলাদেশ 2-1 হারলেও ভালো ক্রিকেট খেলেছিল, যেখানে শ্রীলঙ্কাকে ওয়ানডেতে 2-1 হারিয়ে দিল। সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে কিন্তু বাংলাদেশ বিন্দুমাত্র প্রতিরোধী গড়ে তুলতে পারে নাই। ফলো ওয়ানে পড়েছিল একটা ম্যাচে, সব মিলায় 2টা টেস্ট ম্যাচই বাংলাদেশ হেরে যায়, অর্থাৎ হোয়াইট ওয়াশ হয় দেশের মাটিতে। কিছুটা অগ্রহণযোগ্য পারফরমেন্সও বলতে পারেন। তবে এরপর বাংলাদেশের দেশের মাটিতে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের একটা টি-20 সিরিজ ছিল, যেখানে বাংলাদেশ প্রথম 4টা ম্যাচ জিতে যায়, শেষ ম্যাচটা হেরে যায়। সিরিজের রেজাল্ট ছিল 4-1। এতটুকু বললে আপনার মনে হতে পারে হ্যাঁ বাংলাদেশ অধিকাংশ ম্যাচে জিতেছে, একটা ম্যাচ হারতেই পারে, বাট যারা সিরিজটা দেখেছিলেন তারা বুঝতে পারবেন যে বাংলাদেশ যদিও জিতেছিল, বাংলাদেশ কোথাও ভালো ক্রিকেট খেলতে পারে নাই প্রথম 4টা ম্যাচে, এবং পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ে একটু প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল, যার কারণে বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে যায়। এরপরেই শুরু হয় বাংলাদেশের বিশ্বকাপ মিশন। যদিও শুরুতে ইউএসের বিপক্ষে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ খেলার একটা সুযোগ হয়েছিল, যেখানে বাংলাদেশ পুনরায় অপ্রত্যাশিত পারফরমেন্স করে বসে। প্রথম টি-20 ম্যাচে হেরে যায় ইউএসের বিপক্ষে, দ্বিতীয় টি-20 ম্যাচে পুনরায় হেরে সিরিজ খুইয়ে বসে ইউএসের বিপক্ষে, তৃতীয় টি-20 ম্যাচে ইউএসএ তাদের প্রথম সারির কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেয়, এবং ওই ম্যাচটা কিন্তু বাংলাদেশ জিতে যায়। প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ হয়েছিল পুনরায় ইউএসের বিপক্ষে, যদিও প্রত্যাশিতভাবে বা অপ্রত্যাশিতভাবে, ফরচুনেটলি বা আনফরচুনেটলি যেটাই বলেন, ওই ম্যাচটা বৃষ্টির কারণে পোস্টপন্ড হয়ে গেছিল। যদিও বাংলাদেশের সামনে সুযোগ ছিল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা কাজে লাগিয়ে দুর্দান্ত একটা প্রিপারেশন নেওয়ার টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য, যদিও ভারতের বিপক্ষেও বাংলাদেশ খুব বাজেভাবে প্রস্তুতি ম্যাচটা হেরে বসে। তো অন্যান্য আইসিসি ইভেন্ট আসলে যেখানে দেখবেন যে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ বাংলাদেশকে সেমিফাইনালে দেখে বসে, অনেকে তো বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেছে এই প্রত্যাশাই করে বসে থাকে। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের মানুষের তেমন একটা প্রত্যাশাই কেমন যেন ছিল না। প্রবাবলি এটা বাংলাদেশের জন্য শাপে বড় হয়েছিল। বাংলাদেশ সম্ভবত নির্ভরতা নিয়ে খেলার সুযোগ পেয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বটা, এবং সেখানে কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, যে শ্রীলঙ্কাকে মনে করা হচ্ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পথের কাঁটা হতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যদিও হেরে যায়, বাট খুব দুর্দান্ত ক্রিকেট খেলেছিল, জয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল। এরপরে তারা নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়, এরপর তারা নেপালকে হারিয়ে দেয়। সব মিলে 4 ম্যাচ থেকে 3টা জয় নিয়ে বাংলাদেশ কিন্তু সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে বসে। রিমেম্বার সুপার 8-এ কিন্তু পাকিস্তান কোয়ালিফাই করতে পারে না, ওই ইউএসের কাছে হেরেই কিন্তু তাদের স্বপ্নের অবসান ঘটে যায়। সুপার 8-এর জন্য কিন্তু নিউজিল্যান্ডও কোয়ালিফাই করতে পারে না, যে নিউজিল্যান্ড আইসিসির ইভেন্ট মানে অলমোস্ট ধরে নিতে পারেন তারা সেমিফাইনাল খেলে। সুপার 8-এ গিয়ে কিন্তু বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায়, আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচের আগে একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছিল যে যদি আফগানিস্তানকে একটা ডিফারেন্সের সঙ্গে হারানো যায় তাহলে সেমিফাইনাল খেলার সম্ভাবনা সৃষ্টি হবে। কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশ ওই ম্যাচটা জিততে তো পারেই নাই, আর ব্যবধানে হারানোরও তো অনেক পরের বিষয়। এরপর কিছুটা ব্রেক দিয়ে বাংলাদেশ কিন্তু পাকিস্তানে গেছিল 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলার জন্য, এবং সেখানে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের সম্ভবত ওয়ান অফ দ্য
স্মরণীয় অর্জন ঘটিয়ে বসে, কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ, তাও টেস্ট ফরম্যাটে। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে একটা টেস্ট ম্যাচে হারিয়ে দেওয়াটাই সম্ভবত অপ্রত্যাশিত ছিল আমাদের জন্য, কিন্তু পরবর্তীতে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচটাও জিতে যায় এবং হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতে দেশে ফেরে। বাট মুদ্রার অপর পিঠটা দেখতেও কিন্তু খুব একটা সময় লাগে নাই বাংলাদেশ ক্রিকেট দলে, বিকজ পিঠাপিঠি ভারতের বিপক্ষে আরও একটা 2 ম্যাচের টেস্ট সিরিজ ছিল, 2 টেস্ট ম্যাচের একটা সিরিজ, এবং ওখানে কিন্তু বাংলাদেশ খুব বাজেভাবে হেরে বসে। টি-20 সিরিজ ছিল একটা 3 ম্যাচের, সেখানেও কিন্তু বিন্দু মাত্র প্রতিরোধ করতে তো পারেই নেই বাংলাদেশ দল, উল্টো ভারতের কাছে কেমন যেন উড়ে গেছিল বাংলাদেশের টি-20 দলটা। এরপর দেশের মাটিতে ছিল বাংলাদেশের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর একটা 2 ম্যাচের টেস্ট সিরিজ। শুরুতেই বলেছি এবার বছরটা ছিল বাংলাদেশের টেস্টের বছর, ইন এ সেন্স আপনি বলতে পারেন। তো সেখানেও কিন্তু ওই ভারতের মতোই একটা ভয়াবহ পারফরমেন্স বাংলাদেশ দল করেছিল, 2 ম্যাচের 2টাতেই হেরে যায় এবং হোয়াইট ওয়াশের লজ্জা পুনরায় পেতে হয় দেশের মাটিতে। দেশের মাটিতে আজকাল ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষেও হেরে যাওয়াটি, সেটা যদি টেস্টেও হয়, এটাও কেমন যেন দেশের মানুষ নিতে পারে না, কারণ বাংলাদেশ দল নিজেদের স্ট্যান্ডার্ডটা ওই লেভেলে নিয়ে গেছে। বাংলাদেশ এখন দেশের মাটিতে অনেক শক্তিশালী, কাজে শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতে হোয়াইট ওয়াশ হলো, এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও কিন্তু হোয়াইট ওয়াশ হয়ে যায়। এরপর বাংলাদেশ দল ইউএইতে গিয়েছিল এবং সেখানে আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ খেলে, এবং সেই সিরিজটা আমি বলবো বাংলাদেশ যদিও সিরিজটা 2-1 হেরে গেছিল, বাট স্টিল খুব দুর্দান্ত একটা সিরিজ কিন্তু বাংলাদেশ দল অতিবাহিত করেছিল। বলতে পারেন যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল, তারপরেও কেন আমি প্রশংসাসূচক কথা বলতেছি, আফগানিস্তান কিন্তু কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়ে দিয়েছিল ওই শারজাতেই, এবং এই বছর আফগানিস্তান কী করেছে আপনারা দেখতে পেরেছেন, টি-20তে কিন্তু সেমিফাইনাল খেলে এসেছিল ওয়ার্ল্ড কাপে। কাজে আফগানিস্তান বর্তমানে খুব দুর্দান্ত ক্রিকেট খেলতেছে, সেই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশও দুর্দান্ত ক্রিকেট খেলেছিল, দুর্দান্ত ফাইট করেছিল, বাট একটা সিরিজ যখন হচ্ছে 2 দলের মধ্যে কেউ জিতবে কেউ হারবে এটাই প্রত্যাশিত। কাজে বাংলাদেশ কিন্তু 2-1 সিরিজটা হেরে যায়, যদিও তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ জিতলেও জিততে পারত। ওই সফর দিয়েই কিন্তু বাংলাদেশ চলে যায় ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, যেটা ছিল বাংলাদেশের এ বছরের সর্বশেষ পূর্ণাঙ্গ সিরিজ, এবং সেখানে গিয়ে কিন্তু প্রথমে ছিল 2 ম্যাচের একটা টেস্ট সিরিজ, যেখানে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরে যায়, খুব বাজে পারফরমেন্স করেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে ক্রিকেটাররা ঘুরে দাঁড়ায়, বিশেষ করে বলাররা, এবং সেখানে কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতে নেয় 2009 সালের পর। সম্ভবত এটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়, এবং সিরিজটা হয় 1-1 সমতায় শেষ হয়। এরপর ছিল 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে বাংলাদেশ প্রথম ম্যাচেও খুব দুর্দান্ত ব্যাটিং করেছিল, তৃতীয় ম্যাচেও খুব দুর্দান্ত ব্যাটিং করেছিল, দ্বিতীয় ম্যাচটাতে বাংলাদেশ ব্যাট বল কোনো কিছুতেই কিছু করতে পারে নাই, বাট প্রথম এবং তৃতীয় ম্যাচে ভালো ব্যাটিং করার পরেও 300-এর একটু কম কিংবা 300-এর উপরে টার্গেট দেওয়ার পরেও কিন্তু বোলারদের কিছুটা ব্যর্থতার কারণে বাংলাদেশ কিন্তু 2টা ম্যাচই হেরে যায়, সব মিলায় কিন্তু 3-0 হোয়াইট ওয়াশ হতে হয়। শুরুতে বলেছিলাম যে বাংলাদেশের সব থেকে শক্তির জায়গা ওয়ানডে, কিন্তু সেখানে কিন্তু এবছরে বাংলাদেশ খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায় নাই, আর যা খেলার সুযোগ পেয়েছে খুব ভালো করতেও পারে নাই, কারণ সম্ভবত 2018 সালে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্বে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছিল বাংলাদেশ দল। এরপর কিন্তু 3 ম্যাচের টি-20 সিরিজ এবং ভারতের বিপক্ষে, অর্থাৎ সর্বশেষ টি-20 সিরিজে যে বাংলাদেশ দল বিন্দুমাত্র ভালো ক্রিকেট খেলতে পারে নাই, ভারতের দলটার সামনে কেমন যেন দাঁড়াতেই পারে নাই, সেই দলটা ঠিক পরের সিরিজে এসেই 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন, যাদের পুরো বিশ্বের ফ্রান্সাইজ টুর্নামেন্টগুলোতে ব্যাপক চাহিদা, সেরকম ক্রিকেটারকে নিয়ে একটা দলকে কিন্তু হোয়াইট ওয়াশ করেছে বললে কম বলা হবে। যারা সিরিজটা দেখেছেন তারা বুঝতে পারবেন ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের সামনে অ্যাজ ইফ তারা দাঁড়াতেই পারে নাই, ঠিক যেমন বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে দাঁড়াতেই পারে নাই কিছুদিন আগে, ঠিক তেমনই ওয়েস্ট ইন্ডিজের এই সুপ্রিম লেভেলের শক্তিশালী একটা দলটা বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারে নাই। তৃতীয় টি-20 ম্যাচের কথাই চিন্তা করেন, বাংলাদেশ অনেক রান করেছে, এটা সত্য কথা, এবং ওয়েস্ট ইন্ডিজ হেরে যেতেই পারে এই রান চেস করতে গিয়ে, বাট 109 রানে অল আউট হয়ে যাওয়াটা বুঝতেই পারতেছেন যে কতটা ডোমিনেন্স প্রদর্শন করেছে বাংলাদেশের এই দলটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, যে দলটার অধিকাংশ ক্রিকেটারই আইপিএল শুধু খেলেই না, 1-2 জন আছে যারা আইপিএলের ওয়ান অফ দ্য হায়েস্ট পেইড ক্রিকেটার। সব মিলে আমি বলবো যে আরও একটা ইতিহাস রচনা করেই বাংলাদেশ দল 2024 সালে আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রার পরিসমাপ্তি ঘটলো। এবছর বাংলাদেশের যদি 3টা সেরা পারফরমেন্সের কথা আমি বলি, তাহলে আমি বলবো যে টি-20 ওয়ার্ল্ড কাপে সুপার 8-এ খেলা,
অনেকেই এই কথাটা নিতে পারবেন না, বিকজ অনেক মানুষের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারে নাই। বাট আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশ সুপার 8-এ কোয়ালিফাই করতে পেরেছিল, যেখানে পাকিস্তানের মতো দল সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে নাই, যেখানে নিউজিল্যান্ডের মতো দল সুপার 8-এ কোয়ালিফাই করতে পারে নাই। অনেকেই হতাশ ছিলেন যে বাংলাদেশ দল সেমিফাইনাল খেলতে পারে নাই। সেমিফাইনাল তো অস্ট্রেলিয়াও খেলতে পারে নাই, সেমিফাইনাল হোস্ট কান্ট্রি ওয়েস্ট ইন্ডিজও কিন্তু খেলতে পারে নাই। কাজেই বাংলাদেশ যে মানের দল, সেই হিসাবে আমি বলবো প্রত্যাশার থেকেও একটু বেশি অর্জন ছিল বাংলাদেশের T20 ওয়ার্ল্ড কাপ থেকে। এরপর পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বিপক্ষে 2-0 সিরিজ জিতে আসা, এটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একটা অর্জন আমি বলবো। এটা T20 সিরিজ হলে হয়তো ওইভাবে জোর দিতাম না, বাট যেহেতু টেস্ট, সেহেতু মানতেই হবে খুব দুর্দান্ত একটা অ্যাচিভমেন্ট ছিল। এবং 3 নম্বর অর্জন হিসেবে বলতেই হচ্ছে সর্বশেষ T20 সিরিজটা, যেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে দিল। এটাও দুর্দান্ত একটা অর্জন অবভিয়াসলি। এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের সঙ্গে T20 দলের মিল আপনি কোনোভাবেই করতে পারবেন না। T20 দলটা ভারতের সমান, ইংল্যান্ডের সমান, অস্ট্রেলিয়ার সমান, দক্ষিণ আফ্রিকার সমান সমমানের আপনি বলতেই পারেন। কাজেই সব মিলে আমি বলবো খুব দুর্দান্ত একটা আন্তর্জাতিক ক্রিকেটের বছর অতিবাহিত করলো, খুব ব্যস্ত একটা আন্তর্জাতিক ক্রিকেটের বছর অতিবাহিত করলো বাংলাদেশ। এবং এবছরে বাংলাদেশ ক্রিকেটের 2জন ফাইন্ড অফ দ্য বাংলাদেশ ক্রিকেট যদি বলতে চাই, জাকের আলী অনিক এবং নাহিদ রানা, যে 2জন ক্রিকেটারকে তুলে আনার পিছনে বিসিবিকে একটা থ্যাঙ্কস দিতেই হচ্ছে। থ্যাঙ্কস ফর ইউর টাইম।